শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে। দর্শক, তারকা কথনের আড্ডায় আমরা শিল্প নিয়ে কথা বলি, কিন্তু আজকে আমরা শিল্প বলতে আসলে সাধারণভাবেই যা বুঝি, নাচ, গান, অভিনয়, সেই শিল্পের বাইরে একটি বিশেষ শিল্প নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে সৌন্দর্য শিল্প। আমরা সবাই নিজেকে সুন্দর দেখাতে পছন্দ করি এবং আমরা সবাই সুন্দরের পূজারি, এমন একটি কথাও আছে। তবে সৌন্দর্য যে আসলে নিজের পার্সোনাকে প্রেজেন্ট করাই নয়, বরং নিজের আত্মবিশ্বাস, নিজেকে সবার সামনে উপস্থাপন করা এবং আমাদের প্রত্যেকটি চলাফেরা, আমাদের কথা, সব কিছুর মাধ্যমে কিন্তু আমাদের সৌন্দর্য আমরা ফুটিয়ে তুলতে পারি। সেই জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ভেতর থেকে সুন্দর হওয়া, আত্মা থেকে সুন্দর হওয়া। এবং একটি মানুষ যিনি অন্যকে সুন্দর করতে চান বা দেখাতে চান, তিনি নিশ্চয়ই ভেতর থেকে সুন্দর। আমাদের সাথে আজ যিনি আছেন তেমনই একজন মানুষ, তার আজ জন্মদিন, বিশেষ একটি দিনে আমরা তাকে পেয়েছি। আমাদের সাথে আছেন কানিজ আলমাস খান। শুভেচ্ছা, শুভ জন্মদিন। ধন্যবাদ। এবং এই যে পার্সোনা নিয়ে কথা বলছিলাম, পার্সোনাকে আপনি ওন করছেন এবং এমন একটি সৌন্দর্য বর্ধনের প্রতিষ্ঠান যেটার ব্যবস্থাপনা পরিচালক আপনি, সেই সৌন্দর্যের গল্পটা থেকে শুরু করব যে নিজেকে সুন্দর দেখাতে চাওয়া এবং পুরো পৃথিবীর সকলকে নিয়ে সুন্দর হতে চাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনার মাথায় কেন এই চিন্তাটা এলো? আমি তো সবসময় বলি যে আমি তুমি বিউটিফুল ইউ, বিউটিফুল বাংলাদেশ। আমি মনে করি, সবসময় সেটা বিশ্বাস করি যে আমি যদি সবাইকে নিয়ে সুন্দর হতে চাই তাহলেই সৌন্দর্যের পরিধিটা বাড়বে। আমি একা একা সাজলে তো আমি ঘরে বসে সাজলাম, আমাকে আমার 10 জন পরিচিত মানুষ আমাকে দেখলো, কিন্তু তাহলে তো আমি ওই গণ্ডিতেই থেকে গেলাম। আর যেহেতু এই কাজটা আমি নিজে সাজার চাইতে আমি অন্যকে সাজাতেই বেশি পছন্দ করতাম, কাজটাকে পছন্দ করতাম। তো এই কাজের ভেতরে এসে সবাইকে সুন্দর করার সুযোগটা আমি পাবো ভেবেছিলাম, সেজন্যই এই কাজটাকে ধরে এগিয়ে যাওয়া। এবং এখন আসলে এমন একটা সময় এসেছে, আমাদের যে সৌন্দর্য বর্ধনের প্রতিষ্ঠানগুলো, এগুলোর সংখ্যা অনেক বেশি। আমরা অনেক জায়গায় অনেক সেলুন দেখতে পাই, অনেক পার্লার দেখতে পাই, কিন্তু আপনি যে সময়টাতে শুরু করেছেন অনেক আগে, তখন কিন্তু একদম একটা বিজনেস শুরু করলেই লাভজনক পর্যায়ে চলে যাবে বা মানুষ অনেক জানবে, তখন প্রযুক্তিরও অত বেশি আমাদের এক্সেস ছিল না। সেই চিন্তাটা মাথায় রেখে তখন আপনার মনে হয়নি যে এটা চ্যালেঞ্জিং হবে? এবং একজন নারী হিসেবে যেই সময়টাতে আসলে নারীদের শুধু বাইরে বের হওয়াটা এত সহজ ছিল না, তখন আপনার কি মনে হয়েছে যে আজকে শুরু করলাম, কালকে এমনভাবে পার্সোনা এখন যেমন সবার মনে জায়গা করে নিয়েছে সেটি নিতে পারবে? না, তখন তো আসলে ভাবিও নাই, বুঝিও নাই যে এই সেবাটার প্রতি আগ্রহ মানুষের কত, স্পেশালি মেয়েদের। তো কাজটা শুরু করার পরই আস্তে আস্তে বুঝতে পেরেছি যে কাজটাকে ভালোবাসে মানুষ, ভালোবাসে মেয়েরা, ভালোবাসে। আস্তে আস্তে এটাও বুঝলাম যে ছেলেরাও ভালোবাসে নিজেকে সুন্দর রাখা, নিজেকে পরিচ্ছন্নভাবে রাখা। তো এই জিনিসগুলো আস্তে আস্তে কাজ শুরু করার পর আস্তে আস্তে জানতে পেরেছি, ধীরে ধীরে অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি যে সেবাটা মানুষ পছন্দ করেন, নিতে চান, সুযোগ নাই। তো আমাদের শুরুতে যেটা আমাদের সমস্যা ছিল যে আমাদের এখানে কোনো স্কুল ছিল না, বিউটি স্কুল ছিল না যে তৈরি মানুষ আমরা পাবো। আমাদেরকে প্রত্যেকটা মানুষকে তৈরি করে নিয়ে আমাদের সাথে যারা আমাদের সহকর্মী, তাদেরকে আমরা নিজেরাই তৈরি করে নিয়েছি নিজেদের মতো করে। তো অনেক আরও প্রোডাক্টের সমস্যা ছিল, সব রকম পণ্য পাওয়া যেত না যেগুলো আমরা ব্যবহার করি পার্লারে, সেটার সমস্যা ছিল। তারপর এখন যেমন ডিজিটাল মার্কেটিংয়ের জন্য 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীর কোন কোনায় কে কোন কাজটা শুরু করেছে আমরা এখানে বসে জেনে যাই। নোয়াখালীতে যিনি বসে আছেন, চিটংয়ের গভীরে যিনি বসে আছেন, অথবা যেখানে আমি বাংলাদেশকেই মিন করছি, বাংলাদেশের কোন কোনায় কে বসে আছেন সে সেকেন্ডের মধ্যে জেনে যাচ্ছেন যে ইউরোপ, আমেরিকায় বা পাশ্চাত্যে কোন ডিজাইনটা, কোন ফ্যাশনটা এখন শুরু হচ্ছে, আসছে এই সিজনে, সব কিছু জেনে যাচ্ছে। এখন অনেক ইজি সব কিছু। আসলে কেউ একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করা মাত্রই সে উইদিন আওয়ার আমার মনে হয় যে সারা বাংলাদেশ, নট অনলি, যে সারা পৃথিবীকে জানিয়ে দিতে পারে যে আমি আমার একটা প্রতিষ্ঠান শুরু করেছি।
এবং এটিকে প্রমোট করাও কিন্তু এখন সহজ হয়ে গেছে, আগে যেমন ছিল যে যত স্মার্টলি প্রমোট করতে পারেন। আপনার জন্য তখন চ্যালেঞ্জটা কি ছিল, বা এই সময়ে এসে কি মনে হয় যে এখন শুরু করলে আরো বেশি সহজ হতো, তখনকার সময়টা একটু কঠিন ছিল? অফকোর্স, আসলে তো আমরা যখন শুরু করেছি তখন তো এই সেবাটা মানে সেবাটার সাথেও সবাই পরিচিত ছিল না, সবার পরিচিতি ছিল না, যে পরিচয় ছিল না যে এইটা একটা ভালো সেবা হতে পারে, এই সার্ভিসটা নিয়ে আমি ভালো থাকতে পারি, আমার কনফিডেন্স লেভেলটা বাড়তে পারে, আমি নিজেকে সবার সামনে অনেক বেশি স্মার্টলি প্রেজেন্ট করতে পারি, অথবা আমার স্কিনটা, আমার চুলটা এত ঝামেলা করছে, রাফ হয়ে যাচ্ছে, স্কিনটা বুঝতে পারছি না কিভাবে আমি ঝকঝকে রাখবো। সেগুলো যখন আস্তে আস্তে ওনারা করতে শুরু করলেন তখন ওনারা বিষয়টা বুঝতে পেরেছেন, কিন্তু তার আগে তো ধারণাটাই কম ছিল অনেক মানুষের। একদম। এবং পার্সোনা যেভাবে আস্তে আস্তে গ্রো করলো, আপনারাও সাথে গ্রো করলেন, গ্রো করলাম আমরা। এখন আসলে কতগুলো পার্সোনার ব্র্যান্ড আছে, বা কতজন আপনার সাথে কাজ করছেন, আপনার সহকর্মী কত পার্সোনা পরিবারে কতজন মানুষ আছে? পার্সোনা পরিবারে এখন আমরা 2500-2500 মানুষ কাজ করছি। আর আমাদের ব্র্যান্ড তো একটাই পার্সোনা, আমাদের ব্রাঞ্চ আছে। হ্যাঁ, আমাদের ব্রাঞ্চ আছে 12টা এখন আপাতত। কোন কোন জায়গায় ব্রাঞ্চ আছে? আমাদের ব্রাঞ্চ ধানমন্ডি, উত্তরা, গুলশান 1, গুলশান 2, বনানী, ওয়ারী, চিটাগং, সিলেট। এবং আপনি কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্যই ভেবেছেন বা মেয়েদের জন্য কর্মসংস্থানের সুযোগ করেছেন তাই নয়, ছেলেদের সৌন্দর্যের কথাটাও ভেবেছেন। পার্সোনা অ্যাডামস রয়েছে আপনাদের, সেই সম্পর্কে একটু শুনবো। ছেলেদেরটা ভাবার, ওই যে আমি বললাম যে যখন আমি কাজ শুরু করলাম তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে শুধু মেয়েরাই না, এ বিষয়ে ছেলেরাও অনেক আগ্রহী, এবং তারা তাদের উপযুক্ত একটা জায়গা নাই যেখানে ওনারা ওনাদের সৌন্দর্য চর্চা করতে পারেন। সৌন্দর্য মানে তো আসলে যে কালারফুল মেকআপ নিয়ে বসে থাকা তো না। সৌন্দর্য মানে নিজেকে নিজের হেলদি থাকা, নিজেকে সুস্থ থাকা, এবং ওনার স্কিন, ত্বক সুস্থ থাকা, ওনার চুল সুস্থ থাকা, এবং মানসিকভাবে উনি সুস্থ থাকা। এবং এখন আসলে ঢাকার যেমন অবস্থা হয়েছে, ধুলাবালি, তারপর আমাদের জীবনযাত্রা যেভাবে পাল্টেছে, পৃথিবীটা যেভাবে পরিবর্তন হচ্ছে, এখন কিন্তু নিজের কেয়ার করাটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। আপনার কাছে সৌন্দর্যের সেকাল বা একাল, এই দুই কালের মধ্যে পার্থক্য যদি জানতে চাই, কি বলবেন? সেকালে ও সৌন্দর্য চর্চা হতো, বাট সেকালে যেটা সুবিধা ছিল, তাদের এত পলিউশন ছিল না, তাদের খাবারে এত পলিউশন ছিল না, তাদের পরিবেশ, আকাশ বাতাসে এত পলিউশন ছিল না, তো তারা বেশ সুস্থই থাকতেন। এই কারণে তারা অনেক বেশি সবজি, শাক সবজি, এখন যেমন আমরা রেড মিটের উপরে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছি, কিন্তু তখন মাছ এবং শাকসবজি, ফলমূল যারা চেষ্টাই করতেন ক্ষেতের জিনিসটা খেতে, ব্যবহার করতে, ফ্রেশ, মানে কোনো সার ছাড়া খাদ্যদ্রব্য, কীটনাশক ছাড়া খাদ্যদ্রব্য খেতেন, তো সেগুলোই, সেই বিষয়গুলো তাদেরকে অনেকটা সুস্থ রাখতেন, এবং কমপ্লিকেশনস আসলে অনেক কম ছিল জীবনের। ওনারা অনেক সহজ সুন্দর জীবনযাপন করতেন, যার জন্য ওই সময়টা সুন্দর ছিল। আর তাদের সৌন্দর্য চর্চাটাও করতেন ওনারা ভেষজ, নানা রকম ফল মূল, প্রাকৃতিক উপায়ে ওনারা নিজেদের সৌন্দর্য চর্চাটা করতেন না যে সেটা না করতেন, কিন্তু ওই হাতের কাছে যে সবজিটা ছিল, হাতের কাছে যে ফলটা ছিল, সেগুলো ওনারা ব্যবহার করতেন। এবং আপনি কিন্তু ম্যাগাজিনেও লিখেছেন, ক্যানভাস ম্যাগাজিনে, বা লাইফস্টাইলের জন্য আপনি এই ম্যাগাজিনটি সম্পাদনা করছেন। মানুষকে আসলে সৌন্দর্য সম্পর্কে যে সচেতন করার চিন্তাটা, আপনি তো একটি পার্লার চালাচ্ছেন, সেই সাথে সবাই যেন একটু সচেতন হয়, নিজের সৌন্দর্য চর্চা করে, এবং বিউটি ফেস্টও করেছেন, সেই সব কিছু নিয়ে শুনতে চাই। সৌন্দর্য চর্চা, ওই যে আবারও বললাম, সৌন্দর্যটা আসলে একটা বিশাল বিশাল ব্যাপার। একটা ছোট একটা বিউটি বক্স নিয়ে সেজেগুজে বসে থাকাটা আসলে সৌন্দর্য না। তো আমরা যেমন, আমি যখন বিউটির একটা বিষয় নিয়ে কাজ শুরু করেছিলাম, প্রথম বাহ্যিক সৌন্দর্যটা মানুষকে কতটা আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে, সেই বিষয়টা নিয়ে কাজ শুরু করেছি। বাট আস্তে আস্তে যখন আমার মনে হলো যে না, আমাদের পৃথিবীতে তখন স্পা সার্ভিস শুরু হয়েছে, তো আমাদের মনে হলো যে আমাদেরও
আসলে এরকম দরকার, কারণ আমাদের প্রচুর নারী এখন কর্মজীবী, আর সবসময় অনেক স্ট্রেস থাকতে হয় তাদের পরিবার, সন্তান, কাজের জায়গা সব কিছু নিয়ে। তো সেই জায়গা থেকে তাদেরকে একটু বের করে নিয়ে আসা, তাদেরকে একটু রিল্যাক্স করে দেওয়া, সেই জিনিসগুলো চিন্তা করে আমরা স্পা সার্ভিসগুলো শুরু করেছিলাম, যে একটা মাসাজ একটা মানুষকে কতটা রিল্যাক্স করতে পারে, কতটা স্ট্রেস থেকে রিলিফ করতে পারে। তো সেইগুলো আমরা শুরু করেছিলাম। আমরা যখন ভেবেছি যে সৌন্দর্য মানেই স্বাস্থ্য, সুস্বাস্থ্য, এবং সুস্বাস্থ্যের জন্য সবাইকেই প্রয়োজন সেখানেও মনোনিবেশ করা, যার জন্য আমরা মেয়েদের জন্য প্রথম জিম শুরু করেছিলাম। আমরা যখন শুরু করেছিলাম আমরা তখন দেখেছি শুরুতেই ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমাদের ছিলেন কর্মজীবী নারীরা। তো তারা কাজের পরে অথবা কাজের আগে তারা আসতেন, সার্ভিস নিতেন, তারা এক্সারসাইজ করতেন, জিম করতেন, এবং তারা খুবই খুবই আনন্দিত ছিলেন যে তারা সার্ভিস নিতে পারছেন স্পাতে, তারা একটা ম্যাসাজ নিয়ে স্টিম নিয়ে ফ্রেশ হয়ে যেতে পারছেন, আবার জিম করে তাদের শরীর সুস্থ রাখতে পারছেন। তো আসলে সৌন্দর্য একটা বিশাল ব্যাপার। তো সেই সাথে আমার ম্যাগাজিনটাও বের করেছিলাম আমরা, সেই সাথে আমাদের 20 বছর চলছে ক্যানভাসের। তো ক্যানভাসটাও আমরা শুরু করেছিলাম সেই জন্যই যে মানুষকে সচেতন করা, সৌন্দর্য, জীবনযাপন, লাইফস্টাইল, বিউটি, ফ্যাশন সব কিছুতে একটু মানুষকে সচেতন করা, এবং সঠিক 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 বিউটির উপরে গাইডলাইনটা দেওয়া, রাইট শব্দটা খুঁজছিলাম। তো ওই গাইডলাইনটা দেওয়া যে জীবনটা সুন্দর, সঠিক, সুস্থ রাখার জন্য কি কি বিষয়গুলো আমরা অবলম্বন করে নিজেকে আরও সুন্দর করে উপস্থাপন করতে পারি, প্রেজেন্ট করতে পারি, এবং ভেতর থেকে বাইরে থেকে পুরোপুরি সৌন্দর্য নিয়েই একটা মানুষ যে সুন্দর হতে পারে, সেই বিষয়গুলোর উপর আমরা সবসময় অনেক বেশি এমফ্যাসিস দিয়েছি সে ক্যানভাসে। কারণ আমাদের ক্যানভাসটা কিন্তু বিউটি, লাইফস্টাইল, তারপর হলো ফ্যাশন, সব কিছু নিয়েই ক্যানভাস। এবং আমরা কিন্তু এখন পার্সোনাকে বিউটি পার্টনার হিসেবে বিভিন্ন রিয়েলিটি শো বা অভিনেতা অভিনেত্রীদের মাঝখানে দেখতে পাই, যেখানে সৌন্দর্যটাকে আসলে শোকেজিং করা হয়। সেই কাজগুলোর অভিজ্ঞতা কেমন? সেই কাজগুলোতে আসলে আমাদের একেবারে স্ট্যান্ড বাই থাকতে হয়। যখন তাদের শ্যুট থাকে, যখন তাদের ক্যাম্পিং থাকে, দরকার হয় সবসময় আমাদেরকে হয়তো আগের দিন জানানো হয়, কখনো কখনো হয়তো মধ্যরাতে জানায় যে কালকে সকালবেলা শ্যুট আছে। তো ওই বিষয়গুলো যতদিন আমরা তাদের সাথে কমিটেড থাকি যে আমরা তাদের সাথে বিউটি পার্টনার হিসেবে থাকবো, ততদিন আমাদেরকে একেবারেই স্ট্যান্ড বাই থাকতে হয় সারাটার সময়, যে কখন ওনারা চাবেন। তো অনেক সময় দেখা যায় আমার ফ্লোরেও অনেক কাজ থাকে, কিন্তু ওনারা আবার সেই দিনই হয়তো ওনারা চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে ম্যানেজ করতে হয়। রেসপন্সিবিলিটি তো সেই ক্ষেত্রে পালন করতেই হয়, কমিটমেন্ট তো রাখতেই হবে, কারণ একটা শ্যুট মানে তো অনেক মানুষের এঙ্গেজমেন্ট, অনেক মানুষ থাকেন কাজের মধ্যে, মানে সবাই ইনভলভ থাকেন। সেক্ষেত্রে আমি চাইলেই বলতে পারবো না যে আমার আজকে ফ্লোরে বেশি ক্লায়েন্ট আমি দিব না আমাকে। চ্যানেল আইয়ের সাথেও আপনার অনেক কাজ হয়েছে, চ্যানেল আই নিয়ে একটু অভিজ্ঞতা শুনতে চাই। চ্যানেল আইয়ের সাথে আমরা অনেক কাজ করেছি, এবং চ্যানেল আইয়ের সাথে কাজ করাটা না খুবই আমার কাছে মনে হয়েছে সবসময় খুবই কমফোর্টেবল মনে হয়েছে আমার কাছে। কারণ ওনাদের এখানে একটা হলো চ্যানেল আইয়ের পরিবেশ খুব একটা মনে হতো নিজের পরিবারের মতো, হ্যাঁ নিজের পরিবারের মতো। তারপরে এসে আমরা সাগর ভাই, শাইক ভাই সবার সাথে কথা বলতাম, সবার রুমে রুমে গিয়ে বসতাম, তারপর কাজের জায়গাটা সুন্দর করে কাজ করতাম। এবং যতগুলো আমরা কম্পিটিশনে কাজ করেছি, যে চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ ছিল, তারপর আরও কিছু ছিল এরকম, হ্যাঁ, তো ওগুলো সবগুলোর সাথে আমরা ইনভলভ ছিলাম, এবং খুবই কমফোর্টেবলি কাজ করেছি। এই জন্য যে চ্যানেল আইয়ের কাজটা তো ওনারা যেহেতু নিজেদের প্রোগ্রাম এগুলো, তো সেখানে আমাদের অ্যাডজাস্ট করতেও সুবিধা হয়েছে। এবং কানিজ আলমাস খান এবং পার্সোনা পরিবার কিন্তু চ্যানেল আই পরিবারের একটি অংশ। হ্যাঁ, আমি সবসময় মনে করি আমি চ্যানেল আই পরিবারেরই একজন সদস্য। খুবই আমার অ্যাক্সেস এখানে সবসময় খুব কমফোর্টেবল এবং খুব ইজি অ্যাক্সেস, ভালো লাগে।
আমরা বিউটি ফেস্ট নিয়ে কথা বলছিলাম যে আসলে সৌন্দর্য নিয়ে কাজ করতে গিয়ে আপনি বিউটি ফেস্ট আয়োজন করেছেন, এই চিন্তাটা কেন আসলো? এটাও মানুষকে ধারণা দেয়া, মানুষকে আরেকটু অ্যাওয়্যার করা যে সৌন্দর্য বিষয়টা অনেকের ভেতরেই ছিল আগে, এখন সবাই বুঝতে পারেন যে সৌন্দর্য মানে শুধু বাহ্যিক সৌন্দর্য না, ভেতরের সৌন্দর্যটাও খুব জরুরি। ভেতরে নিজেকে শিক্ষিত করা, নিজের আত্মবিশ্বাস তৈরি করা, নিজেকে সুস্থ রাখা, অন্যের জন্য ভালোবাসা তৈরি করা, ছোট ছোট অনেক কিছু মিলে একটা মানুষের ভেতরটা সুন্দর হয়। তো সেই সৌন্দর্যটাই কিন্তু আলটিমেটলি বাইরে চলে আসে, তার এক্সপ্রেশনস, তার চেহারায় সব কিছু মিলিয়ে বাইরে আসে, এবং তখন তার বাহ্যিক সৌন্দর্য এবং ভেতরের সৌন্দর্য মিলে একটা টোটাল বিউটি তৈরি হয়। এবং এখন আসলে সবকিছুর কম্পিটিশন এত বেড়েছে, বিভিন্ন সৌন্দর্য বর্ধন করার প্রতিষ্ঠানগুলো কিন্তু প্রতিযোগিতার মধ্যে পড়ছে, সেই জায়গায় পার্সোনা এখনো মানুষের হৃদয়ে সেই আগের মতোই স্থান করে আছে, এবং ভবিষ্যতে পার্সোনা আর কি কি প্ল্যান করছে? পার্সোনাল প্ল্যানিং আরও অনেক কিছুই আছে, আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আর এখন যে অনেক প্রতিষ্ঠান বেড়েছে, সেটাও আমাকে আনন্দিত করে, যে আমার মনে হয় যে আমরা কাজ শুরু করে যে রাস্তাটা তৈরি করেছি, সেই রাস্তাটাকে মানুষ এখন পছন্দ করছেন, সেই পথে হাঁটছেন অনেক মেয়ে। আমাকে এটা খুবই আনন্দিত করে যে যখন আমরা শুরু করেছিলাম তখন যেভাবে নানা রকম প্রবলেমের ভেতর দিয়ে গিয়েছি, বাট এখন আমরা হাঁটতে হাঁটতে যে একটা রাস্তা তৈরি হয়েছে সবার জন্য, এবং সবাই সেই রাস্তায় আসছেন, এটা আমাকে খুবই আনন্দিত করে। আর পার্সোনা আসলেই আমি বিউটি নিয়েই থাকতে চাই, বিউটি নিয়েই অনেক কাজ করতে চাই আরও। তো আমি আমার মেইন গোলটা থাকবে বিউটিকে আরও কীভাবে আরও স্ট্রাকচার করা যায় এই সেক্টরটাকে, এবং বিউটিটা যেন, বিউটি নিয়ে পৃথিবীর অনেক দেশ তাদের ব্র্যান্ডিংয়ে অনেক কিছুর সাথে বিউটিকেও অ্যাড করেন। তো আমি চাই আমাদের দেশেও, আমাদের দেশ ব্র্যান্ডিংয়ের জন্য তার অনেক কিছুর সাথে যেন বিউটিও অ্যাড হতে পারে, সেই রকম করে আমি আমার বিউটিকে দেখতে চাই। একদম। এবং পার্সোনার বাইরে আপনার ব্যক্তিগত জীবনে যদি আসে, আজ আপনার জন্মদিন, এবং প্রত্যেকটি জন্মদিন কিভাবে কাটে, জন্মদিনের দিন কি কি প্ল্যান থাকে? আমার জন্মদিন এখন আর আসলে আমার থাকে না। আমার জন্মদিন এখন আসলে সবারই হয়ে গেছে, কারণ আমার তো অনেকগুলো ব্রাঞ্চ, আমার অনেকজন, আমরা একসাথে কাজ করি সব ব্রাঞ্চে। তো আমার যেটা একেবারে আমি দায়বদ্ধ থাকি যে আমাকে প্রত্যেকটা ব্রাঞ্চে যেতেই হবে, সবার সাথে কেক কাটতে হবে, সবাই সেদিন সারাদিন হইচই করবে, খাওয়া দাওয়া করবে, সারাদিন একটা উৎসবের মতো থাকে। তো আগে আমি ট্রাই করতাম একদিনে অ্যাটলিস্ট 6টা ব্রাঞ্চ, আরেকদিন 6টা ব্রাঞ্চ, এইভাবে দৌড়াদৌড়ি করতে, বাট এখন অনেক জ্যাম থাকে বলে দুইটা করে ভাগ করে নিয়েই, মানে 6-7 দিন ধরে আমার এই চলে আমার দৌড়াদৌড়ি। এবং সকলকে নিয়ে একই সাথে কেক কাটার আনন্দটা, তারপর এটা কিন্তু একটা সৌভাগ্যেরও ব্যাপার যে একদিন জন্মদিন সপ্তাহ জুড়ে বর্ধিত হয়ে যাচ্ছে। আমি মনে করি আমার কষ্ট হয়, বাট আমি মনে করি আমি সত্যি সত্যি সৌভাগ্যবান যে আমার মেয়েরা এত ভালোবাসে আমাকে, তারা এমনভাবে অপেক্ষা করে এই দিনটার জন্য এবং আমার জন্য। তো আমি সত্যি সত্যি আমি অনেক গ্রেটফুল যে কেয়ারের ব্যাপারটাতে যদি আসে, এখন কিন্তু শীত শুরু হয়ে গেছে, আমরা শীত নিয়ে একটু টিপস শুনতে চাই যে শীতের মধ্যে নিজের চুল এবং স্কিন ভালো রাখার জন্য আমরা কি কি করতে পারি। শীতের সময় মেইন যেটা হলো যে চুলটা একটু ড্রাই হয়ে যায়, ওয়েদার ড্রাই থাকে, আর খুশকির ঝামেলা হয়, খুব ড্যান্ড্রাফ হয় সবার। যাদের সারা বছর কোনো ড্যান্ড্রাফ হয় না তাদেরও কিন্তু শীতের সময় হয় কিছুটা, স্পেশালি এই যে এখন যে টাইমটা, শীত আর গরমের মাঝখানে যে সময়টা, এই সময়টা এত রুক্ষ হয়ে যায় স্কিন, তখন এই যে স্কিন থেকে ডেড সেলগুলো উঠতে থাকে, তখন ওগুলো ড্যান্ড্রাফের মতন তৈরি হয়। তো এই সময় আসলেই অন্য সময়ের চাইতে স্কিন, হেয়ার সব কিছুর, হেয়ার মানে কি, হেয়ারটাও তো স্কিন, একদম, আর ফেসটাও তো, দুইটা স্কিনকে দুই রকমভাবে টেক কেয়ার করতে হয়। তো স্কিনের জন্য যেমন প্রচুর অয়েল খাবার থেকে শুরু করে অয়েলি খাবার খাওয়া, প্রচুর পানি খাওয়া, এবং স্কিনকে রেগুলার ক্লিন করে, তারপরে হলো রাতের বেলা নাইট ক্রিম, তারপরে টোনার, অ্যাস্ট্রিনজেন্ট, এগুলো লাগাতেই হয়, কারণ তখন সফট হয় স্কিনটা। আদারওয়াইজ আস্তে আস্তে অনেক বেশি ড্রাই হয়ে যায়, ফেটে যায় স্কিন, কন্টিনিউয়াসলি পিলিং হতে থাকে মানুষের সামনে, তখন মেকআপ টেকআপ কিছুই বসতে চায় না স্কিনে। আর হেয়ারের বেলায়ও যদি আমি ড্যান্ড্রাফের কথা বলি, ড্যান্ড্রাফকে
সরানোর জন্য হট অয়েল ম্যাসাজ করা, একটু স্টিম দেওয়া, তারপর প্যাক লাগানো, স্পেশালি লেবু, তারপর হলো ডিমের সাদা পোর্শন, টক দই, এগুলো দিয়ে যদি আমরা ভেষজ বানাই, হার্বাল কোনো প্যাক বানাই, সেটা খুবই উপকার করে। আর এছাড়া চাইলে এখন অনেক তৈরি প্যাক পাওয়া যায়, তারপর অয়েল, নানা রকম অয়েল এখন পাওয়া যায়, সেই অয়েলগুলো ব্যবহার করা যায়। অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, অ্যান্টি ড্যান্ড্রাফ ইউজ করতেই হবে। বেশি বেশি খুশকি, বেশি ঝামেলা হলে সেলসন ব্লু টাইপের শ্যাম্পুগুলো কাজ করে। নিজের যত্ন নেওয়ার জন্য আসলে সকল উপাদানই এখন আমাদের পাওয়া খুব সহজ হয়ে পড়েছে, খুব সহজ। হ্যাঁ, এবং শীতের মধ্যে তো বিয়ের অনুষ্ঠানগুলো বেশি হতে থাকে বা অন্যান্য অনেক আয়োজন করতে থাকে বাংলাদেশের মানুষজন বেশি, সেই সাথে আবার ইন্টারন্যাশনাল ফ্যাশনের সাথেও সমন্বয় করে শীতকালে আসলে কি ট্রেন্ডটা চলে মানুষের নিজেকে সৌন্দর্য দেখানোর? নিজেকে সুন্দর দেখানোর জন্য শীতকাল হলো উপযুক্ত সময়, যখন আমরা মেকআপও সুন্দর করে অনেক বেশি নিতে পারি। আর এই সময় প্রচুর পার্টি হয়, বিয়ে টিয়ে হয়, তো এই সময় সেজে সুন্দর করে বিভিন্ন জায়গায় যাওয়াও যায়। আর হলো শীতের কারণে ঠান্ডা ঠান্ডা থাকে, গরমে যেমন মেকআপ যাওয়ার প্রবলেমটা হয় না, সোয়েটিং হয়, মেকআপ নষ্ট হয়ে যায়, গ্রেইশ হয়ে যায় মেকআপ। বাট শীতে ওই জিনিসটা হয় না, সকাল থেকে একটা মেকআপ নিলে সারাদিন এটা নিয়ে চলা যায়। আর অনেক বেশি কালারফুল কাপড় পরা যায়, অনেক মানে নিজেকে অনেক সাজানোর সুযোগ থাকে, সেটা ছেলে মেয়ে সবার জন্যই। ছেলেরা ব্লেজার ট্লেজার অনেক কিছু পরতে পারে তারাও। তো শীতটা আসলে সাজগোজের জন্য খুব সুন্দর সময়। আর বাট নিজের যত্নটাও সাথে সাথে রাখতে হবে, শুধু সাজগোজ করলে হবে না, সেটাকে আবার প্রপারলি ক্লিন করতে হবে, রাতের বেলা খুব ভালো করে ক্লিন করতে হবে। তারপর নাইট ক্রিম, ক্লিন কেয়ারের জন্য যেগুলো দরকার, টোনার, ময়শ্চারাইজার, নাইট ক্রিম, এগুলো লাগাতেই হবে, সিরাম লাগাতে হবে। এবং স্কিনকে প্রিপেয়ার করারও কিন্তু একটা ব্যাপার আছে। আমরা মেকআপের জন্য যখন স্কিনকে প্রিপেয়ার করতে চাই বা ক্লিন করার কথাটি যেটি বললেন, এটি সম্পর্কে আসলে মানুষ কতটুকু সচেতন, বা বিউটিফিকেশন প্রতিষ্ঠানগুলো সেই সচেতনতা বৃদ্ধি করার জন্য কতটুকু কাজ করছে? আমি মনে করি যে প্রপার প্রিপারেশন না নিয়ে মেকআপ করলে মেকআপ আসলে হয়ই না, আলটিমেটলি মেকআপ হয়ই না। মেকআপ হয় একটা গ্রেইশ লুক হয়ে যায়, অথবা কিছুক্ষণ পরে মেকআপ উঠে আসে, অথবা চেহারাটাই একটা ডাল লুক হয়ে থাকে, স্কিনটা ডাল হয়ে যায়। তো সেই জন্যই প্রিপারেশন মেকআপের আগে খুব জরুরি, স্কিন প্রিপারেশন। এবং আমরা তো এখন আমাদের ক্লাসগুলোতেও প্রথম মানে মেকআপের আগে স্কিন প্রিপারেশন শিখাই অনেক বেশি করে, তারপর হলো মেকআপ শুরু করবে। এবং মেকআপ শুরু করার আগেও তো অনেক কিছু স্কিন প্রিপারেশন, শুধু নট অনলি ক্লিনিংয়ের পরেও স্কিনকে প্রিপেয়ার করতে হয় যাতে মেকআপটা সে ধরে রাখতে পারে। সেটার জন্য নানা রকম সিরাম, সেটার জন্য নানা রকম প্যাক, সেটার জন্য অ্যাস্ট্রিনজেন্ট, টোনার, ভালো করে ক্লিনিংয়ের পরে এগুলো অ্যাড করে সময় নিয়ে বসে থেকে তারপরে মেকআপটা শুরু করা। এসব আস্তে আস্তে এখন যেটা হয়েছে, মেকআপটা এত ন্যাচারাল লাগে সেই কারণেই যে অনেক বেশি কিছু লাগাতেই হয় না, স্কিনটা রেডি থাকলে স্কিনটা রিসিভ করতে পারে, রিসিভ করার মতো রেডি করে নিলে তারপর খুব হালকা মেকআপেই স্কিন সুন্দর হয়ে যায়। এবং আপনি তো পার্সোনার দীর্ঘ ক্যারিয়ারে অনেককে সাজিয়েছেন, এমন কোনো মেমোরেবল ক্লায়েন্ট আপনার আছে যাকে সাজিয়ে আপনি নিজেকে মনে করেছেন যে তাকে সাজানোর ইচ্ছে ছিল, বা এখন আপনি কাউকে স্পেসিফিক কাউকে সাজাতে চান কিনা? আমি তো অনেককেই সাজিয়েছি। আমার আসলে ওই জায়গাটায় আমি খুবই প্রফেশনাল থাকি। আমার মোটামুটি সব ক্লায়েন্ট হোক, সেলিব্রিটি হোক, আমার ভালোবাসার মানুষ হোক, যখন আমি তাকে রেডি করি তখন আমি খুবই প্রফেশনাল থাকি, যে সবার জন্য একরকম থাকা এবং রেডি করে দেয়া, যেমন চাচ্ছেন তাকে সেভাবে রেডি করে দেওয়াটা আমি। তারপরে রেডি হয়ে যাওয়ার পরে আমাদের যে ভালোবাসাগুলো থাকে সেগুলো তো আমরা আদান প্রদান করেই থাকি, কিন্তু যতক্ষণ আমি কাজ করি ততক্ষণ আমি সে আমার আত্মীয় অথবা আমার ফ্রেন্ড অথবা আমার অচেনা ক্লায়েন্ট অথবা আমার প্রিয় সেলিব্রিটি যেই হোক, আমার তখন অ্যাটেনশন থাকে কিভাবে তাকে আমি সুন্দর করে সে যেভাবে চাচ্ছে তার মতো করে তৈরি করব। তারপরে তো মানে তারপরে পার্সোনাল রিলেশনশিপটা তারপরে থাকে। কাজের সময় আমি মনে করি যে সবাইকেই একরকম করেই দেখা হয়।
আমরা আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি এভাবেই আসলে নিজে সুন্দর থাকুন এবং আমাদেরকে সুন্দর রাখার কাজ চালিয়ে যান, সেই প্রত্যাশা রাখছি। আজকে আপনার জন্মদিনের দিন আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। কেকটি কাটতে কাটতে আমরা বিদায় নিতে চাই। থ্যাংক ইউ। শুভ জন্মদিন, শুভ জন্মদিন তোমার। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের তারকা কথনের আয়োজনের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা নিজেরা সুন্দর থাকুন, সুন্দর রাখুন আশেপাশের মানুষকে, সেই প্রত্যাশায় আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।